ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল বেসরকারিভাবে নির্বাচিত। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণ নিয়েছে মন্তব্য সিসির। ডাকসু নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 7 জনের মধ্যে 5 জনের আপিল যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। কেমিক্যালের গোডাউন থাকায় পুরান ঢাকার 21টি বাড়ির গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অপসারণ না করলে সংযোগ দিবে না দক্ষিণ সিটি। এবং হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড, বড় সংগ্রহের পথে কিউইরা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম গতকাল রাতে ফলাফল ঘোষণার সময় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। নৌকা প্রতীক নিয়ে আতিকুল পেয়েছেন 8,39,302 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 52,429 ভোট। নির্বাচনের অন্য প্রার্থীদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন 8,695 ভোট। প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন 8,560 ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম টেবিল খড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 14,040 ভোট। মেয়র পদের উপনির্বাচনে 30,35,599 জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন। এদের মধ্যে ভোট পড়েছে 9,42,539 ভোট। প্রদত্ত ভোটের হার 31.05%। এদিকে আজ সকাল 11টায় ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদে প্রার্থিতা ফিরে পেতে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া 7 জনের মধ্যে 5 জন আপিল করেছেন। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে ডাকসুর সভাপতির কাছে তারা আপিল করেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ছাত্রদল, বামজোট ও কোটা সংস্কার আন্দোলনের নেতারা বলছেন, প্রার্থিতা বাতিলের মধ্য দিয়ে প্রশাসনের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটেছে। খান আলমিনের রিপোর্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 801 প্রার্থীকে বৈধ ও 31 জনের প্রার্থিতা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। এদের মধ্যে 7 জন ডাকসুর কেন্দ্রীয় সংসদের, বাকিরা হলের। 7 জনের মধ্যে 5 জন ডাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বরাবর আপিল করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমান বলেছেন, যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারীর আবেদন এবং জমাকৃত মনোনয়নপত্র দেখে যাবতীয় তথ্য শিক্ষার্থী সম্পর্কে আমাদের কাছে সংরক্ষিত আছে এবং আমরা সেই তথ্য ধরেই এগুলিকে যাচাই করব। ভোটার তালিকায় নাম না থাকায় প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বামজোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির। এর প্রতিবাদ জানিয়েছে বামজোট। বিকল্প প্রার্থী হিসেবে তারা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদকে মনোনীত করেছে। জিএস পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার প্রার্থিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগতভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রীয় সংসদের 3 জন ও হল সংসদের 8 জন বাদ পড়েছে ছাত্রদলের। প্রার্থিতা ফিরে পেতে তারা আপিল করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পর্যন্ত যেইভাবে যতগুলি আইন কানুন দিয়ে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য বলেছেন, আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি। যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ধরে নিব, ঠিক আছে, যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। হল সংসদে কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের 5 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তারাও আইনি লড়াইয়ের কথা বললেন। শত বাধা বিপত্তি প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনটা হোক, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, কিন্তু তাদেরও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শিক্ষার্থীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই সদিচ্ছাটা তাদেরও দেখাতে হবে। আমরা আশা করি যে সকলের প্রার্থিতা তারা সকল ছাত্র সংগঠনের প্রার্থিতাই ফেরত দিবে। আগামী 3 মার্চ বিকেল 4টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপরও কেউ বাদ গেলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে যেতে পারবেন। খান আলামিন, আরটিভি, ঢাকা।
বাড়িতে রাসায়নিক দ্রব্যের গুদাম থাকায় পুরান ঢাকার 21টি ভবনের গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুদাম না সরানো পর্যন্ত সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। মাসব্যাপী অভিযান চলবে বলেও জানান তিনি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সম্প্রতি চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় 81 জন। ঘটনার পর পুরনো ঢাকাকে নিরাপদ করার লক্ষ্যে নড়েচড়ে বসে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় চকবাজারের ইসলামবাগ এবং শহীদনগরে বিভিন্ন কেমিক্যাল গোডাউনে অভিযান চালায় সিটি কর্পোরেশন। ইসলামবাগে তালিকা করা দাহ্য পদার্থের গোডাউনে অভিযান পরিচালনা করাকালের বেশিরভাগ গোডাউন ছিল বন্ধ। গোডাউন মালিককে না পেয়ে গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিটি কর্পোরেশন। রোববারের মধ্যে গোডাউন না সরালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আজ থেকে আমাদের অভিযান শুরু হলো। এই অভিযান 1 মাস চলবে। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সমস্ত গোডাউন এবং কারখানা স্থানান্তর করব। নিজেদের নিরাপত্তার স্বার্থে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমরা ব্রিফিং দিচ্ছি যে আপনারা অন্যখানে এই ফ্যাক্টরিগুলো সরিয়ে নেন এবং নিলে আমাদের যারা এই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর জানি কারো বাপ বা ভাই বোন সন্তান কারো যেন না হারাতে হয়, সেই ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। তবে এলাকাবাসীর দাবি কেমিক্যালের তুলনায় চকবাজারে প্লাস্টিকের কারখানায় বেশি, যা দাহ্য পদার্থ নয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপি বা অন্য বিরোধী দল অংশ না নিলেও জনগণ ঢাকার 2 সিটি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের র্যালির উদ্বোধনীতে একথা বলেন তিনি। সিসি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হয়েছে, কিন্তু সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে। ভোটার দিবসের র্যালিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও তরুণ ভোটার ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের 3,500 শিক্ষার্থী অংশ নেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবছর বিরোধী দল অংশগ্রহণ করেনি, তারা অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে। তারা ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, কাউন্সিলর নির্বাচিত হয়েছে। 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। শুরু হলো অগ্নিঝরা মার্চ, বাঙালির গৌরব ও অহংকারের মাস। 71 সালের এ মাসের 26 তারিখে শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়ানো হয় বাংলাদেশের নতুন পতাকা। এর 5 দিন পর 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিরস্ত্র বাঙালি প্রস্তুতি নিতে শুরু করে যুদ্ধের। আর 25শে মার্চ বাঙালি জাতির ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা, চলে গণহত্যা। যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, একিউট মাইলয়েড লিউকেমিয়া নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার মেধাবী ছাত্র রেজাউল। তাকে বাঁচাতে প্রয়োজন 65 লাখ টাকা। নিজেদের সব সম্বল ব্যয় করার পরও প্রাণপ্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহায়তা চাইলেন রেজাউলের বাবা মা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি পারে স্কুল ছাত্র রেজাউলকে বাঁচাতে। একিউট মাইলয়েড লিউকেমিয়া নামক মরণ ব্যাধি কুড়ে কুড়ে খাচ্ছে তার শরীরটাকে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু?
কুমিল্লার হরিশচর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর মেধাবী ছাত্র রেজাউল করিম। 2017 সালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ডাক্তারদের পরামর্শ নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে রেজাউলের। খরচ পড়বে 65 লাখ টাকা। পরে চিকিৎসা শুরু হলেও অর্থের অভাবে পুরো কোর্স শেষ না করেই দেশে ফিরতে হয় রেজাউলকে। জায়গা জমি বিক্রি করে ছেলেরা চিকিৎসা করছি। ছেলে কিছুদিন ভালো ছিল, তখন ছেলেরা একবার রোগ দেখা দিছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি, দেশবাসীর কাছে আমি, সবার কাছে সাহায্য চাই। অসহায় বাবা মা তাদের সবটুকু সঁপে দেওয়ার পরও সন্তান যখন সেরে ওঠে না, তখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকে না। রেজাউলকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে প্রয়োজন মাত্র 65 লাখ টাকা। জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। মাসুদ মুস্তাহিদ, RTV। সংবাদ শেষ করব সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্ময়ের বিষয় দিয়ে। মসজিদের 6টি মিনার যেন আকাশ ছুঁই। সেখান থেকে মেঘমালা দেখা যায় খুব কাছ থেকে। অবাক লাগছে নিশ্চয়ই। ইউরোপে এমন উঁচু ও সবচেয়ে বড় মসজিদ চালু করতে যাচ্ছে তুরস্ক। ক্যামলিকা মস্ক নামে ইস্তাম্বুলের মসজিদটি নির্মিত হয়েছে এরদোয়ান সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায়। তুরস্কের আকাশ ছোঁয়া ক্যামলিকা মসজিদের কথা থাকছে আজকের বিষয়ের বিশ্বে, জানাচ্ছেন শামীমা নাসরিন। ক্যামলিকার সবুজ পাহাড়ের চূড়ায় নির্মিত হওয়ায় মসজিদটির নামকরণ করা হয়েছে ক্যামলিকা মস্ক। এতে আছে 6টি মিনার। সুউচ্চু মিনারগুলো দাঁড়িয়ে আছে আকাশের বুকে মাথা তুলে। মসজিদের বারান্দা ও জানালা দিয়ে দেখা যায় বসফরাস প্রণালীর নগরী ইস্তাম্বুলের পুরোটাই। 2013 সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মসজিদে নামাজ আদায় করতে পারবেন 63,000 মুসল্লি। মসজিদ কমপ্লেক্সে আছে ইসলামী ইতিহাস সংরক্ষণের জন্য নয়নাভিরাম জাদুঘর, আর্ট গ্যালারি, লাইব্রেরি, সুবিশাল কনফারেন্স হল, বিস্তৃত পার্কিং লট সহ নতুন অনেক সুবিধা। মসজিদের 2টি মিনার মদিনার মসজিদের নব্বীর মিনার থেকেও উঁচু, 170.1 মিটার। বিশেষ তাৎপর্যের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সেলজুকি সুলতান আরাব আল সালান 1701 সালে মালাজিকারদের যুদ্ধে বাইজান্টাইনকে পরাজিত করায় এমন সংখ্যা। 15,000 বর্গমিটার আয়তনের মসজিদটিকে বলা হচ্ছে এশীয় ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। আধুনিক তুরস্কের প্রায় 1 শতাব্দীর ইতিহাসে এটি দেশটির সবচেয়ে বড় মসজিদ। তাই একে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্যতম সফলতা বলা হচ্ছে। তবে এজন্য অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে। মসজিদটি চালু হবে চলতি মাসেই। শামীমা নাসরিন, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেটের ব্যাংক শিরোনামগুলো আরও একবার। ঢাকা উত্তর সিটির মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল বেসরকারিভাবে নির্বাচিত। নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জনগণ নিয়েছে, মন্তব্য সিএসির। ডাকসু নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 7 জনের মধ্যে 5 জনের আপিল যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা, জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। কেমিক্যালের গোডাউন থাকায় পুরান ঢাকার 21টি বাড়ির গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। অপসারণ না করলে সংযোগ দিবে না দক্ষিণ সিটি। এবং হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে নিউজিল্যান্ড। বড় সংগ্রহের পথে কিউইরা। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।